টাইগিসে শুরু হবে পরে টিউশন। ওটা শুরু হয় তোমাদের 7:30 পরে না, ওটা এখন পরে হলো 7:40 থেকে তোমাদের এখানে শেষ করে ওখানে যায়, তারপর 2টা। যেহেতু তোমরা আজকে একটু লেট করছো, দেখলাম কি জন্য। ঠিক আছে, শুরু করতেছি। তাহলে আজকে আমাদের টপিক হলো নিঃসরণ। তো এটা হলো আমাদের আজকের পদার্থের অবস্থা চ্যাপ্টারের 3য় লেকচার, তাই না? প্রথম 2টা লেকচারের আগে আমরা গত লেকচারে আমরা ব্যাপন সম্পর্কে বিস্তারিত আনছিলাম, তাই না? তো আজকে আমরা এটার ডিটেলস জানার চেষ্টা করব। তোমাদের কি ক্লাস শুরু হয়েছে? যাই না আমি এখনো ওটা শুরু হয়নি মনে হয়। এই মাসটা আসলে খেলাধুলাতে যাবে না। ঠিক আছে, দেখো সরু ছিদ্রপথে, কি পথে? সরু ছিদ্রপথে ছোট না, উচ্চ চাপ থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। লাইনটা আবার বলো, মুখস্থ করতে হবে। সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। বিষয়টা দেখো, এটা কিন্তু ব্যাপনের সাথে অনেকটা রিলেটেড। ব্যাপনের দিকে কি পড়েছিলাম? বেশি ঘনত্ব, এটা বেশি ঘনত্ব থেকে, এখানে ঘনমাত্রা অনেক বেশি ছিল। চাপের কথা বলি না, চাপ ছিল এখানে, এখানে মানে চাপ ছিল, চাপ ছিল না, ছিল কি বেশি ঘনমাত্রা থেকে কম ঘনমাত্রার দিকে। এখানে ঘনমাত্রা কম, তাহলে এখানে ছিল হলো বেশি ঘনমাত্রা থেকে কম ঘনমাত্রার দিকে, কম ঘনমাত্রা। এটা ছিল ব্যাপনের দিকে, এবং এটা কি ছিল? স্বতঃস্ফূর্তভাবে সমভাবে। ঠিক আছে, কিন্তু এটা কি বলছে বলতো? সরু ছিদ্রপথে, এখানে কিন্তু সরু ছিদ্রপথ বলতে কি ছিল? উন্মুক্ত ছিল। এটা কি ছিল? উন্মুক্ত। ওটা চারদিকে ছড়িয়ে পড়ছে স্বতঃস্ফূর্তভাবে সমভাবে। এটা কি? একটা সরু ছিদ্রপথে বেরিয়ে আসতে হবে। এটা ওইরকম ছড়িয়ে পড়ে একটা প্রক্রিয়া, তবে সেটা কি হবে? সরু ছিদ্রপথে উচ্চ চাপ স্থান থেকে নিম্ন চাপের দিকে, এটা চাপের কারণে, প্রচণ্ড চাপের কারণে বেরিয়ে আসবে। তো উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। বিষয়টা বুঝতে পারতেছ না? আমি যদি ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। স্প্রে দেখছো? হ্যাঁ, স্প্রে, পারফিউম। আচ্ছা, তুমি যখন উপরে চাপ দাও বের হয়ে আসে না সজোরে? হ্যাঁ, স্প্রে চাপ দিলে সজোরে ভেতর থেকে কি আসে? পারফিউম বের হয়ে আসে কিনা? এই যে, তাহলে ওখানে কেন বের আসতেছে? ভেতরে চাপ অনেক পড়ছে। ভেতরে এমনিতে অসংখ্য চাপ আছে, ঘনমাত্রা অনেক বেশি। তুমি চাপ দিলা, ভেতর থেকে কি আসলো? সকল স্প্রে বেরিয়ে আসলো, তাই না? এটা কি আসে? অনেক বড় ছিদ্রপথে আসে না সরু ছিদ্রপথে? হ্যাঁ, তার মানে আমি যে একটা নিলাম, পারফিউমের বোতল নিলাম, এটা এখানে একটা ছিদ্রপথ আছে মনে করো, উপরে আমি এখানে ফিঙ্গার দিয়ে কি করলাম? প্রেশার দিলাম, চাপ দিলাম। তাহলে কি হলো? এই পথে জোরে সজোরে বেরিয়ে আসবে। এর ভেতরে গ্যাস উপাদানগুলো আছে, এগুলো কি বেরিয়ে আসবে, বা তরল উপাদানগুলো আছে, গ্যাস উপাদান আছে। এটা মূলত কিসের জন্য ঘটে? ভিতরে মানে চাপ, অনেক চাপ আছে, এমনিতে চাপ আছে, তুমি আবার এটা প্রেস করছো, চাপ আছে, হ্যাঁ, আরো চাপ প্রয়োগ করলা। তাহলে চাপ প্রয়োগ করার কারণে কি হয়েছে? এখানে এই বেশি চাপের স্থান থেকে, কোথা থেকে? বেশি চাপের স্থান থেকে কম চাপের দিকে, নিম্ন চাপের দিকে সহজে বেরিয়ে আসে। তাহলে এখানে চাপ আছে, বাইরে কি চাপ আছে অতটা? বাইরে তোর মধ্যে চাপ নাই। তাহলে এই যে, তাহলে কি করা হয় মনে করো? সরু ছিদ্রপথে উচ্চ চাপ, কোনো সরু ছিদ্রপথে কোনো মানে মেনলি এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের অণুসমূহের উচ্চ চাপ স্থান থেকে নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হবে? তার কারণে এখানে দেখো যে এখানে জোরে আছে, সজোরে কিসের মাধ্যমে আসে? সরু ছিদ্রপথের মাধ্যমে। কোথা থেকে আসে? উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপের দিকে। তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে? সরু ছিদ্রপথে গ্যাসীয় পদার্থের অণুসমূহের উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপের দিকে সজোরে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তার সংজ্ঞাটা কিন্তু ছোট সংজ্ঞা। সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে গ্যাসের নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। দেখো, যখন আমরা স্প্রে করি তখন এর মধ্যে আমাদের 2টা ঘটনাই ঘটে, একটা হলো ব্যাপন, একটা হলো নিঃসরণ। তো কোনটা আগে ঘটে? যখন আমি চাপ দিলাম, এখানে আমরা চাপ দিলাম, তখন এগুলো বেরিয়ে আসতে শুরু করবে না? এই যে সজোরে সরু ছিদ্রপথে বেরিয়ে আসবে, এটা হলো নিঃসরণ। না, এটা নিঃসরণ, মানে বের হয়ে যে চারপাশে ছড়িয়ে পড়ে, ওইটা তো ব্যাপন না। বেরিয়ে আসাটাকেও বলা হবে নিঃসরণ। প্রথমে ঘটবে হলো, এক নম্বরে ঘটবে নিঃসরণ।
আর 2 নম্বরে হবে ব্যাপন, মানে যেটা বের হয়ে বেশি ঘনত্ব হয়েছে কম ঘনত্ব। এরপরে যখন এই বেরিয়ে আসার পরে এখানে ঘনমাত্রা বেড়ে গেল না, হ্যাঁ এখান থেকে চারপাশে যখন ছড়িয়ে চারপাশে পড়বে সেটা ব্যাপন হবে। স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে, ওটা হবে কি বলতো, তখন ব্যাপন। ব্যাপন হবে। বুঝতে পারছো ব্যাপন প্রথমে কোথায়? প্রক্রিয়াটা হচ্ছে নিঃসরণ, নিঃসরণ, তারপরে ছোট হলো ছিদ্র থেকে হ্যাঁ, বের বের হয়ে হয়ে আসলো। আসলো। বেশি এটা ঘনত্ব কেমনে স্তর। কোশ্চেন হবে এখান থেকে? ব্যাপন নিঃসরণ কাকে বলে শুধু এটা বুঝিয়ে বলো। হ্যাঁ, নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে পার্থক্য লেখো। পাবো। পারবা না? হ্যাঁ, ওকে ওকে। সংজ্ঞাটাই তো হচ্ছে প্রথম পার্থক্য। সংজ্ঞাটা আগে মুক্ত করবা, ঠিক আছে? সংজ্ঞাটা মুক্ত করতে হবে। আমরা একটু পড়ি এখন। দেখো, একটি বেলুনকে ফু দিয়ে ফুলাও। এবার বেলুনের গায়ে একটু কী করো, এক টুকরা টেপ লাগাও, মানে টেপ লাগাও। এখন একটি আলপেন দিয়ে টেপের উপর দিয়ে বেলুনটিকে সরু একটি ছিদ্র করো। মেনলি দেখো, এমনিতে বেলুনকে যদি আমরা ছিদ্র করতে যাই ফেটে যাবে। কি হবে? অসংখ্য চাপের কারণে এটা কি হবে? ফেটে যাবে। তো এই যে বেলুনকে যদি আমরা যখন বেলুনের পৃষ্ঠভাগে উপরের দিকে যদি আমরা টেপ লাগাই দিই, দেন ওখানে ছিদ্র করলে আর ওটা ফাটে না। দেখছো কি না কখনো? প্র্যাকটিস করে দেখছো? একটা বেলুন ফুলাইবা, অনেক একটা বেলুন ছিল এরকম ফুলাইলা, একটা বেলুন ফুলাইবা এখানে, তারপরে এখানে কি করবা, একটু টেপ লাগাই দেবে। তখন একটা এখানে টেপ লাগালাম বেলুন উপরে, হ্যাঁ, তারপরে এখানে আলপিন দিয়ে ফুটা করে দিলাম, এখানে আলপিন দিয়ে, তাহলে আর এই ফুটা করে দিলে ফাটবে না, এটা না আস্তে আস্তে বাতাসটা বাতাসে বেরিয়ে আসবে, কিন্তু ফাটবে না। এমনিতে নর্মাল দেখো একটু ফুটা করে দিলে কি হবে? ফাটি যাবে না, ফাটি যাবে, কিন্তু এটা ফাটবে না। এটা একটা জিনিস। ও, তাহলে দেখো, ছিদ্র করো, দেখবে বেলুনটির ভেতরের সমস্ত বাতাস সরু ছিদ্র পথ দিয়ে সজোরে বেরিয়ে গিয়ে বেলুনটিকে কী করছে? চুপসে গেছে। ঠিক আছে। দেখো, এই কস্টেপ না লাগিয়ে বেলুনটিকে ফুটো করার চেষ্টা করলে সেটি সশব্দে ফেটে যাবে। এবং বেলুনের ভেতরে বাতাস চাপ বেশি ছিল এবং বেলুনের বাইরে কী ছিল? চাপ খুবই কম ছিল। তাই উচ্চ চাপের প্রভাবে ছিদ্র পথ পাওয়ার সাথে সাথে কী হবে? বেলুনের বাতাস নিম্ন চাপের দিকে স্থাপিত হয়েছে। এটাই কি বলতো? নিঃসরণ। বুঝতে পারছো? এক্ষেত্রে দেখো, তাপ প্রদান করলে ব্যাপনের হারের মতো নিঃসরণের হারে কি হয়? আরো বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। এটা মনে রাখতে হবে। তাহলে ব্যাপনের হারের মতো নিঃসরণ হারও বৃদ্ধি পাবে। কিসের উপর ডিপেন্ড করবে? এটা তাপের উপরে। তাপমাত্রা বাড়ালে বা তাপ প্রয়োগ করলে, ওখানে তো তাপের উপরেই নির্ভর করে। হ্যাঁ এখানেও হ্যাঁ, তার কারণ তাপ সব জায়গায় তো তাপ প্রয়োগ করলে তাদের গতি আরো বেড়ে যায়, হ্যাঁ, পরে দ্রুত বেড়ে আসবে। এটা আশা করি বুঝছো তোমরা। দেখো, আমরা যানবাহনে জ্বালানি হিসাবে কি ব্যবহার করি? সিএনজি। এটা মনে রাখবা যে যানবাহনের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? সিএনজি। সিএনজি মানে কি? আমরা গাড়িকে বলি সিএনজি না, ওই যে গাড়িগুলো আছে না 3 চাকার গাড়িগুলো, সিএনজি হ্যাঁ, বলি। ওরা তো CNG তো কেন বলি? কারণ ওখানে এই যে সিএনজি গ্যাসটা ব্যবহার করা হয়। ও, সেটা কি বলতো? আসলে এই গ্যাস ব্যবহার করা হয়, এর থেকে নাম আসছে হলো সিএনজি গাড়ি। ঠিক আছে? সিএনজি মানে কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। অর্থাৎ এই গ্যাসটা ওখানে ওই সিলিন্ডার ব্যবহার করা হয়। কম্প্রেস ন্যাচারাল গ্যাস মানে ওখানে যে গ্যাসটা ব্যবহার করা হয়, এটা অনেক কম প্রেসে রাখা হয়, কি অনেক চাপে রাখা হয়। মেনলি দেখো, এমনিতে দেখো আমাদের বাসায় যে সিলিন্ডারগুলো ব্যবহার করি আমরা, আচ্ছা এগুলা কি তরল? ঝাঁকি দিলে পানির মতো মনে হয় না? হ্যাঁ, পানির মতো লাগে কিনা? হ্যাঁ, পানির মতো তো থাকে। আবার ওই যে গ্যাস লাইটগুলো আছে না, হুম, যেগুলো আমরা যে আগুন ধরাই বাসায়, ওগুলোর ভেতরে কি দেখো? তরল দেখো না? হ্যাঁ, নাকি বায়ু দেখো? তরল না। তরলই তো তবে ওগুলা কি আসলে তরল জিনিস? না, কি গ্যাস? গ্যাস। কিন্তু গ্যাসটা তরল হয়েছে কেন? অনেক চাপ প্রয়োগ করার কারণে কি হয়েছে? তরলে পরিণত হয়। ও গ্যাসে হ্যাঁ, ওগুলো কিন্তু গ্যাস। দেখো, ও যদি একটু ফাটাও, যদি কখন পানি দেখো, পানির মতো কিছু দেখো, তরল দেখো। গ্যাস ফাটালে পানি দেখা যায়? এসব দেখি নাই তো। আচ্ছা, গ্যাস যখন জ্বলায় পানি বেরো আসে? না, না, পানি আছে? এগুলো কিন্তু গ্যাস। ঠিক আছে? সিলিন্ডার থেকে পানি বেরোয়, 12 কেজি আমরা পানি কিনে নিয়ে আসি, না, মানে পানি তো কিনে নিয়ে আসি, পানির মতোই তো লাগে নাকি? হ্যাঁ। কিন্তু ওর মধ্যে কি পানি আছে? অনেক গ্যাস চাপ প্রয়োগ করার কারণে, ঘনীভূত হওয়ার কারণে কিছু হয়েছে? তরলের মতো হয়েছে। তরলে পরিণত হয়েছে চাপের। আমরা জানি না যে, আমি তো বলছি যে গ্যাসের কণাগুলোকে কোনোভাবে যদি চাপ দিয়ে কাছাকাছি আনা যায়, তাহলে কিসের মতো আচরণ করবে? তরলের মতো। তরল। আরও কাছাকাছি আসলে কি হবে? কঠিন মতো হবে না? অত কাছাকাছি আনা যায় না গ্যাসকে। তাহলে বুঝতে পারলা তো? এই জন্য মানে অনেক চাপ প্রয়োগ করে কাছাকাছি নিয়ে আসছি। এই জন্য আমরা কি করি? দূরে দূরে ছিল, গ্যাসের কণাগুলো দূরে দূরে ছিল, আমরা চাপ প্রয়োগ করে চারপাশ থেকে মনে করো চাপ দিয়ে আমরা এরকম কাছাকাছি করছি, তখন কি হয়ে গেল? তরলের মতো হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এখানে চাপ প্রয়োগ করছে। চাপ মানে কি? কম্প্রেস। চাপ মানে কি? কম্প্রেস, প্রেশার। এই জন্য বলা হয় কম্প্রেস ন্যাচারাল গ্যাস। কি বলা হয়? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস মানে কি? প্রাকৃতিক গ্যাস। অর্থাৎ প্রাকৃতিকভাবে পাওয়া যায় খনিতে। বুঝতে পারছো? বোঝা গেছে? তাও তো মনে হয় দাম আছে। দাম তো অবশ্যই আছে। দেখো, ব্যবহার করি। এটি মূলত উচ্চ চাপে
সংকুচিত প্রাকৃতিক গ্যাস, বুঝতে পারছো? উচ্চ চাপে সংকুচিত প্রাকৃতিক গ্যাস। যানবাহন চালানোর সময় এটি সিলিন্ডার থেকে উচ্চ গতিতে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে। ওই যে ছিদ্র উচ্চ পথে। গতিতে বেড়ায় ইঞ্জিনে প্রবেশ করে মানে ওই যে সিলিন্ডার থেকে গ্যাসগুলো কি আসে, বের হয়ে আসে না উচ্চ গতিতে? রান্নাও তো করি, এখানে কি বের হয়ে আসে না ওই ছিদ্র পথে? হ্যাঁ ওটা থেকে বের হয়। উচ্চ গতিতে বের হয়ে আসে না, এটাই বলছে। আমাদের কি হয়, ওখানে মনে হচ্ছে একটা চাপ প্রয়োগ চাপে হয় না, না, ভেতরতে চাপে আছে। হ্যাঁ, মানে তুমি যদি ভেতরে তো মুখটা চাপ খুলে আছে। দাও, মুখটা খুলে দিলে বের আসবে না? হ্যাঁ। তোমার বাসায় সিলিন্ডারটা আছে, মুখটা খালি খুলে দিও তো একবার, হ্যাঁ জোরে চাপে, মানে ওখানে তো চাপে আছে, হ্যাঁ, শব্দ খুলে হয় দিলে বের হয়। বের হয়ে আসবে। আসলে আমরা মুখ বন্ধ করে দিচ্ছি জন্য বেরোতে কিন্তু পারছে মানে না। ওখানে যে ভিতরে তো এমনিতে চাপ আছে, যখন আমরা ওই যে চুলার একটা করি তখন আরো চাপ প্রয়োগের ফলে কি প্রথম গ্যাসটা চাপ প্রয়োগ নাকি? হয় না, চাবিটা খুলে যায় আর কি, ও, মানে মুখটা খুলে যায় আর কি, এরকম বিষয়টা আর কি। আমরা ওই যে যেটা বললাম, একটা আমি তো যদি মানে ওইভাবে তোমাদের বোঝানোর স্বার্থে বলছি, ওই যে যেটা বললাম আমরা যে স্প্রে করি, এটা আসলে ওইভাবে আমরা চাপ দিই এমনটা ঠিক না। কথা হলো আমরা বের হওয়ার পথটা খুলে দিই, হ্যাঁ চাপ অলরেডি আসছে, আমরা শুধু বের হওয়ার জন্য হ্যাঁ, পথটা বের খুলে হওয়ার দিই, খালি খুলে দেয় মনে তখন হয়। বের হয়ে আসে, বুঝতে পারছো? ওকে, যাই হোক, তাহলে দেখো যখন এটা কি করবে, সিলিন্ডার থেকে উচ্চ গতিতে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে, অর্থাৎ এখানেও কি ঘটে, নিঃসরণ ঘটে। বাসাবাড়িতে জ্বালানি হিসাবে সিলিন্ডারে গ্যাস ব্যবহার করা হয়। এক্ষেত্রে মূলত কী ব্যবহার করা হয়, প্রোপেন এবং বিউটেন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে রাখা হয়, বুঝতে পারছো? আমরা যে রান্নার কাজে ব্যবহার করি, তাহলে বাসাবাড়িতে ব্যবহৃত সিলিন্ডার কি গ্যাস থাকে বলো তো? প্রোটন ও বিউটেন। প্রোপেন এবং বিউটেন। এটা মিথেন গ্যাস না? হ্যাঁ, ওটা তো মিথেন থাকে না? না, মিথেন হলো দুর্গন্ধযুক্ত, এটা মিশানো হয় আর কি, ও দুর্গন্ধ করার জন্য আর কি। যাই হোক, মেনলি কী থাকে বলো তো, প্রোপেন এবং বিউটেন থাকে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু এমসিকিউ আসবে, ঠিক আছে? হ্যাঁ দেখো, চুলা জ্বালানোর সময় জ্বালানোর সময় যখন সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হয়, তখন এটি গ্যাসে পরিণত হয়ে দ্রুত গতিতে বেরিয়ে আসে, বুঝতে পারছো? হ্যাঁ। কারণ ভেতরে তরল, বাট আমরা যখন মুখটা খুলে দিব তখন তো চাপটা সে বাইরে আসতেছে না, তখন কি আর কি থাকবে, তরল থাকবে, গ্যাসে পরিণত কম চাপের দিকে আসছে, গ্যাস হয়ে বাইরে থেকে বেরিয়ে আসবে। সরু ছিদ্রপথে হ্যাঁ। উচ্চতা থেকে সরু ছিদ্র পথে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের দিকে আসবে, এটা সহজরে আসতেছে, এই জন্য এটা কি বলতো, নিঃসরণ। ওকে, বুঝতে পারছো? অর্থাৎ এক্ষেত্রে কি ঘটবে, নিঃসরণ ঘটে। তাহলে নিঃসরণে কিন্তু আমরা উদাহরণ পড়তেছি এক একটা, ঠিক আছে? বলবে নিচের কোনটি নিঃসরণের উদাহরণ, নিচের কোনটি নিঃসরণের উদাহরণ নয়, বুঝতে পারবো না? ওকে, ব্যাপনের নিঃসরণ মূলত একই প্রকৃতির ঘটনা, তাই না? দুইটাই ছড়িয়ে পড়া, দুইটাই ছড়িয়ে পড়া। এক্ষেত্রে মূল পার্থক্য হলো ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই। ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব আছে না। এটা শুধুমাত্র ঘনমাত্রার প্রভাব, না? স্যার একটা উদাহরণ দেন তো, যে নিঃসরণের বাইরে যেগুলা বুঝবো কিভাবে? নিঃসরণের বাইরে ব্যাপন শুধু, হ্যাঁ, মানে নিঃসরণ যেটা না বলবে না, এটা কোনটা নিঃসরণ হবে, মানে মাধ্যমগুলা এমসিকিউতে আসবে না? না, বলবে নিচের কোনটি নিঃসরণের উদাহরণ নয়, উদাহরণ যে সিলিন্ডার থেকে সজোরে গ্যাস বের হয়ে আসে, হ্যাঁ। এটা কি নিঃসরণের উদাহরণ, নিঃসরণ। ঠিক আছে? পারফিউমে মানে স্প্রে, এটা কি নিঃসরণের উদাহরণ, ঠিক আছে? যেগুলো বলতেছে এখানে ব্যাপারের কথা বলবে, যে একটা কোনো একটা রুমের কর্নারে বা কোনো একটা ঘরের এক কোণায় আতরের শিশি খোলা অবস্থায় আছে, পুরো সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়েছে। ঘটনাটি কেন হয়েছে, ব্যাপনের কারণ, বুঝতে পারছো? এরকম বিষয়টা এখন বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে যে পুরো সারা ঘরে ছড়িয়ে পড়াটা হলো ব্যাপন, ব্যাপন, ঠিক আছে? আর সরু ছিদ্রপথে বের হওয়ার একটা যদি কথা থাকে ওখানে, সেটা হয়ে যাবে নিঃসরণ। নিঃসরণ। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে, ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই। দেখো, ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল বায়বীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কেবলমাত্র গ্যাসীয় মাধ্যমে ধারক পাত্রের সরু ছিদ্রপথে দ্রুত গতিতে উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপের দিকে বেরিয়ে আসে। তাহলে কি বুঝলাম, আবার বলি, তাহলে নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে পার্থক্য কি দেখলাম, সংজ্ঞাটা পার্থক্য আছে একটা ব্যাপার, ওটা লেখার ক্ষেত্রে। দুইটা পার্থক্য। তারপরে এখানে আমরা দেখলাম কি, ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই, নিঃসরণের ক্ষেত্রে কি আছে, চাপের প্রভাব আছে। ব্যাপনের ক্ষেত্রে সকল পদার্থের কণাগুলোর ক্ষেত্রেই ঘটে, কঠিন তরল বায়বীয়, তবে নিঃসরণের ক্ষেত্রে শুধুমাত্র কি, গ্যাসীয়। এটা মনে থাকবে। ওকে, রান্নার কাজে জ্বালানি হিসাবে আমরা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি। আমরা যদি শুধু সিলিন্ডার মুখ খুলে দেই এবং আগুন না ধরাই, তবে সিলিন্ডার থেকে প্রথমে সরু ছিদ্রপথে দিয়ে গ্যাস বের হয়ে আসবে, ঠিক আছে? এক্ষেত্রে নিঃসরণ ঘটবে। আসার পরে যে চারপাশে ছড়িয়ে পড়বে, সেটা কী হবে, ব্যাপন। এরপর সিলিন্ডার থেকে বেরিয়ে আসা ওই গ্যাস ঘরের চারদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এক্ষেত্রে ব্যাপন ঘটবে, বুঝতে পারছো? সুতরাং এক্ষেত্রে প্রথমে নিঃসরণ, তারপরে ব্যাপন। এগুলো তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ, ওটা বলছি। কইসা এখানে দেওয়া নেই,
টায়ারই নতুন তো না, সেই জন্য লাগাও নাই। তোমার এটা কোন কোন সালের? 25 সাল। 25? এটা তো আমারটাও তো 25। এটাও তো 25। ব্যাপন ঘটে। তারপরে ও, হ্যাঁ আছে। স্যার। বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম এখানে ব্যাপন কাকে বলে, এর আগে গত ক্লাসে দেখছি। তারপরে আমরা দেখলাম আজকে হলো নিঃসরণ কাকে বলে। তারপরে দেখলাম ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্যটা কি। আবার একটু পয়েন্ট আকারে বলি। 1 নম্বরে কি, ব্যাপনের ক্ষেত্রে যদি ব্যাপনের বলি, চাপ নেই স্যার। চাপ। মানে ব্যাপন ব্যাপন। ব্যাপনের ক্ষেত্রে যদি বলি আর নিঃসরণের ক্ষেত্রে বলি, তাহলে আমরা লিখবো কিভাবে সেটাই বলি না। তাহলে প্রথমে আমরা কি লিখবো? 1 নম্বর দিব আমরা সংজ্ঞা, ঠিক আছে? সংজ্ঞা, এটার সংজ্ঞা দিব, এটার সংজ্ঞা দিব। তো এটা ব্যাপন কাদের ক্ষেত্রে হয়? সকল পদার্থের অণুর মধ্যে হয়। ওকে, শুধু গ্যাসীয় মাধ্যমে, শুধু গ্যাসের হয়। গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? চাপের প্রভাব আছে? না স্যার, ব্যাপনের চাপ নেই। প্রভাব নেই ব্যাপনে। এটা কি আছে বলো তো? চাপের প্রভাব আছে। এই যে এই কটা লিখলি 4টা হয়ে গেল না? 3টা কটা হলো? 4টা স্যার। তাহলে সংজ্ঞা দিবা, সকল পদার্থের ক্ষেত্রে আছে, এটা চাপের প্রভাব আছে, এটা চাপের প্রভাব নাই, এইগুলাই লিখলে হবে, ঠিক আছে? 2 মার্কের জন্য স্যার। তারপর একটা উদাহরণ দিয়ে দিলা। হ্যাঁ, একটা উদাহরণ দিলে তো তাহলে 4টা হয়ে গেল, ঠিক আছে? আর কিছু লাগবে না, তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, এখন হলো মোমবাতির প্রজ্বলন এবং মোমের 3 অবস্থা। প্রজ্বলন। তাহলে প্রজ্বলন এবং মোমের 3 অবস্থা। মোমবাতি কিসের বলো তো? প্রজ্বলন মোমবাতি। অর্থাৎ আমরা তো সবাই মোমবাতি জ্বালাইছি না? অর্থাৎ মোমবাতি জ্বালালে আমরা 3 অবস্থায় দেখতে পারি। পদার্থের কয়টা অবস্থা? 3টা অবস্থা। কঠিন তরল পাইবো, এখানে 3টা অবস্থায় দেখতে পাবো। এবং আমরা এটা একদিন জানি যে মোমবাতি প্রজ্বলন বা মোমবাতির জ্বলন, এখানে 2 ধরনের ঘটনা ঘটে। কয় ধরনের? একটা হলো রাসায়নিক পরিবর্তন, লিখে রাখো। মোমবাতির প্রজ্বলন মধ্যে মানে কি এটা? 2 ধরনের ঘটনা ঘটে, একটা হলো রাসায়নিক পরিবর্তন আর একটা হলো ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন 2 ধরনের ঘটনা এখানে ঘটে, ঠিক আছে? তো কথা হলো রাসায়নিক পরিবর্তন কি আর এখানে ভৌত পরিবর্তন কি, একটা বলি। রাসায়নিক পদার্থ পরিবর্তন বলতে এর গাঠনিক পরিবর্তন ঘটে, অর্থাৎ এক পদার্থ থেকে অন্য পদার্থের তৈরি হয়, এটা হলো রাসায়নিক পরিবর্তন। আর যখন শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, কঠিন থেকে তরল, তরল থেকেও বায়বীয়, এটা হলো ভৌত পরিবর্তন। বুঝতে পারছো? তাহলে রাসায়নিক পরিবর্তন বলতে নতুন কিছু সৃষ্টি হওয়াকে বোঝায়, আর ভৌত পরিবর্তন বলতে শুধুমাত্র অবস্থার পরিবর্তন বোঝায়। যেমন উদাহরণ যদি বলি, পানিকে ঠান্ডা করলে কি হবে? বরফ হবে। তাপ প্রয়োগ করলে কি হবে? বাষ্প হবে। কিন্তু জিনিসটা একটাই, এটা স্যার ভৌত পরিবর্তন। এটা হলো ভৌত পরিবর্তন, ঠিক আছে? কিন্তু রাসায়নিক পরিবর্তন যদি বলি, মনে করো যে স্যার রাসায়নিক পরিবর্তন কিসে জানি পরিবর্তন হবে বললেন? এখানে তার মানে নতুন জিনিসের তৈরি হবে। ও, নতুন জিনিসের তৈরি। গাঠনিক ধর্ম পরিবর্তন। যেমন মনে করো যে সাপোজ একটা যদি তোমাকে উদাহরণ দেই, মনে করো কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করলো? কার্বন ডাইঅক্সাইড। নতুন কিছু তৈরি হলো কিনা? তাহলে এটা কি হবে? রাসায়নিক পরিবর্তন। বুঝতে পারছো? বা কোনো একটা জিনিস থেকে নতুন কিছু তৈরি হলো, সেটা হবে রাসায়নিক পরিবর্তন। ওকে, তো দেখো তাহলে মোমের জ্বলনের মধ্যে বা মোমকে জ্বালালে আমরা 3 ধরনের অবস্থা কিভাবে দেখতে পাই? বায়বীয় কি হয় স্যার? দেখাচ্ছি 3 ধরনের অবস্থা কিভাবে হয়। দেখো, যখন মোমকে জ্বালা, আগুন ধরে কিনা? হ্যাঁ, ধরে তো। মানে জ্বালাই মানে আগুন অবশ্যই ধরবে, আগুনের জন্য আমরা জ্বালাই। এখানে কি কোনো, যখন আমরা একটা জিনিস জ্বলে, ওখানে উপরে কি ধোঁয়া তৈরি হয়? না স্যার, ধোঁয়া হয় না। না, মোমবাতি তো হয় না। ধোঁয়া হালকা হয়, জলে ভালো জ্বললে কি ধোঁয়া কম হবে, সাদা ধোঁয়া হয়, দেখা যায় না। কিন্তু ধোঁয়া তো অবশ্যই হবে, তাই না? কিছু একটা জ্বললে অবশ্যই হ্যাঁ, এমনিতে ধোঁয়া হবে। কিছু জ্বললে তো ধোঁয়া হয়, কিন্তু মোমবাতি জ্বলে বোঝা যায় না। হ্যাঁ, বোঝা যাবে না, কারণ এটা হলো ভালো জলে। ভালো চলে। ওটা নিয়েও ক্লিয়ার করে দিছি, ওটা ভালো জলের জন্য আমরা দেখতে পারি না। তবে যে কোনো কিছু জ্বালালে ওখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। জ্বললে কার্বন ডাইঅক্সাইড বের হয়, এটা বলতেছি তোমাদের এখন। তাহলে আমরা একটু পড়ি বিষয়টা কি বলছি এখানে। দেখো, মোম হলো বিভিন্ন কার্বোহাইড্রেটের মিশ্রণ। কি বলতো? কার্বোহাইড্রেট মানে কি? কি কই, সরি, হাইড্রোকার্বনের মিশ্রণ। কার্বোহাইড্রেট একই কথা, যাই হোক, কার্বোহাইড্রেট খাবার হয়ে যাচ্ছে। হাইড্রোকার্বনের মিশ্রণ কি বলতো?
মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বলতে কি বলতো, হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ। এগুলো আমরা জানবো জৈব রসায়নের ক্ষেত্রে শেষের দিকে, 12 অধ্যায়ের দিকে। তো হাইড্রোকার্বন মানে কি, অর্থাৎ এগুলো হলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা তৈরি যৌগ। তাহলে মানে এটা হাইড্রোজেন আর কার্বনের সংমিশ্রণে হ্যাঁ, তৈরি। এটা তৈরি যৌগ। যেমন এটা কি বলতো, এই যে আমরা বললাম না একটু আগে যে গ্যাসগুলো কি, ওগুলো কিন্তু হাইড্রোকার্বন। হ্যাঁ, এটা মিথেন গ্যাসের সংকেত CH4, এখানে কি আছে কার্বন এবং হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেন আছে। প্রোপেন যদি বলি মিথেন, ওখান থেকে কি দেখলাম, প্রোপেন গ্যাস দেখলাম আর বিউটেন গ্যাস। হ্যাঁ, তা প্রোপেন গ্যাসের সংকেত হলো C3H8, এটা হলো প্রোপেন গ্যাসের সংকেত C3H8, এটা হলো প্রোপেন। আর বিউটেন আর বিউটেন হলো C4H10, এটা হলো বিউটেন। এগুলো মনে রাখো। মানে সিতে এখানে কার্বন, এইচ আর এটা হলো হাইড্রোজেন, মিথেন। হ্যাঁ, C3H8 আর 3টা কার্বন 8টা হাইড্রোজেন। হাইড্রোজেন, এখানে হলো 4টা কার্বন, হ্যাঁ, আর 10টা হাইড্রোজেন, বিউটেন। বুঝতে পারছো? তাহলে এগুলো কি হাইড্রোকার্বন না? হ্যাঁ। মোমটা আসলে এরকম হাইড্রোকার্বন, এগুলো আসলে সহজে জ্বলাই, এই জন্য। বুঝতে পারছো? হাইড্রোকার্বন মেনলি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় আর কি। তাহলে তো সিএনজির মধ্যে যদি স্যার মনে করেন আগুন লাগে তো বাস্ট হয়ে যাবে তাড়াতাড়ি, এখানে মানে হবে না, হ্যাঁ, অবশ্যই। তাড়াতাড়ি আগুন ধরবে। তাহলে দেখো, মোম হলো কি হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগই কি বলতো, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন। এগুলো আমরা জানবো পরে বিস্তারিত। দেখো, মোমের প্রজ্বলনে আমরা মোমের কঠিন, তরল ও গ্যাসীয় 3টে অবস্থায় দেখতে পাই। কিভাবে? দেখো, মোমবাতিতে মোমের মধ্যে একটি কি থাকে, সুতা থাকে না, দেখছো কিনা? হ্যাঁ, হ্যাঁ দেখছি। সুতা থাকি। এ সুতাতে আগুন জ্বালালে, আমরা তো আগুন ওখানে জ্বালাই নাকি, সুতাতে সুতা ছাড়া আগুন জ্বলবে না। আগুন জ্বালালে সুতার চারদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলে তরলে পরিণত হয়। অর্থাৎ আমরা যখন এই যে এখানে যখন সুতাতে আগুন দেই, সুতাতে যখন আগুন দেই তখন কি হবে, চারপাশে এগুলো মোমগুলো কি হয় বলো তো, এটা গলে যায়। ওটা তাপের কারণে। হ্যাঁ, তাপের কারণে গলে যাবে, ঠিক আছে। তখন আমরা এই তরলে পরিণত হয়, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। দেখো, এই যে গলে গলে পড়তেছে তরল মোম, তাহলে এটা কি তরল হয়ে গেল না? মোমটা আসলে আগে কি ছিল, কঠিন ছিল না, কিন্তু এখন হলো কি, তরল। তরল। ওকে, ঠিক আছে। ওই তরল মোম আগুনের তাপে প্রথমে কিসে পরিণত হয় বলো তো? বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হয়। এটা তো শক্ত থাকে না, পরে শক্ত হয়ে যায়, জমে। কিন্তু যখন পরে তখন ধরে দেখছো, হ্যাঁ, তখন তরল থাকে মানে না? হালকা একটু তরল থেকে সেকেন্ডের মধ্যেই শক্ত হ্যাঁ, হয়ে পরে যায়। কিন্তু তরল হয় কি না, হ্যাঁ, এটাই যে যখন আমরা মোমকে আগুন ধরাই তখন এটা কি হয়, তাপে তরলে পরিণত হয়। তরল স্যারকে গড়িয়ে পড়তে পারে, না না, তরলে পরিণত হয়। দেন তারপর শুকে গিয়ে আবার কি হয়, বাষ্প। কঠিন হয়। কঠিন হয়। এবং প্রথমে আসলে এটা কি তৈরি হয়, বাষ্পে পরিণত হয়। ওই তরল মোম আগুনের তাপে প্রথমে বাষ্পে পরিণত হয়, অথবা ওই বাষ্পীয় মোম বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং আলো ও তা উৎপন্ন করে। আল্লাহ এত কিছু উৎপন্ন করে। হ্যাঁ, তাহলে মেন বিষয়টা বলি। প্রথমে কি হবে, আমাদের এই যে মোমটা সেটা কি করে, প্রথমে প্রথমে আগুন বাষ্পে পরিণত হয়, তাপে মানে গ্যাসের অবস্থা, বাষ্পে পরিণত হয়। পরিণত হয়। পরিণত হলে কি করবে, এটা বাতাসে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তা এটা হলো কার্বোহাইড্রেট, কি থাকে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোকার্বন, বারবার কার্বোহাইড্রেট আসতেছে, হাইড্রোকার্বন, অর্থাৎ এটা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। সাপোজ মনে করো যে আমি একটা তোমাদের বোঝার স্বার্থে ধরলাম, এখানে কি আছে মনে করো, এই যৌগটা আছে, সাপোজ ধরো মনে করো। তাহলে এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন আর অক্সিজেন মিলে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড। এগুলো বোঝার দরকার নেই, শুধু মনে রাখলে হবে। তাহলে এই জন্য বললো যে এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড। আবার দেখো, এখানে অক্সিজেন আছে না, আর এখানে হাইড্রোজেন আছে, দুইটা বিক্রিয়া করে কি তৈরি করবে, পানি, মানে বাষ্প। কোন দুটো পানি সাথে তৈরি বিক্রিয়া করবে। করবে আরেকবার একটু। মনে করো যে কার্বন বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে তৈরি করবে হলো কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, আর এখানে অক্সিজেন আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, পানি। পানি। বুঝতে পারছো? তাহলে এখানে কি, পানিটা কি জলীয় বাষ্প ফর্মে থাকবে। তাহলে কি তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং আলো তৈরি হয় কিনা। হ্যাঁ, আমরা মোমবাতি জ্বাললে কি আলো পাই, আলো পাও কি, আলোর জন্য তো আমরা মোমবাতি জ্বালাই, তো আলো তো পাই। এবং তাপ পাওয়া যায় কি, যেখানে আগুন জ্বলে সেখানে অবশ্যই তাপ পাওয়া যায়, তাপ থাকবে। তাহলে আমরা কি পাবো, আলো পাবো এবং তাপ পাবো, ঠিক আছে। অক্সিজেনের সাথে তাহলে দেখো, এখানে কিন্তু আমরা কি কি পেলাম বলো তো, আমরা অনেকগুলো গ্যাসীয় উপাদান পাইছি কিনা। ওকে,
তো তরল মোমের কিছু অংশ ঠান্ডা হয়ে আবার কিসে পরিণত হয়? কঠিন মোমে পরিণত হয়। অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন, তরল ও গ্যাসীয় 3 অবস্থাতে অস্তিত্ব পাওয়া যায়। তাহলে কি কি পাইলাম? প্রথমে কঠিন মোম গলে কি মানে প্রথমে বাষ্পে পরিণত হলো। তাহলে বাষ্প ওখান থেকে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প। তাহলে এগুলো কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এগুলো কি বলতো? কার্বোহাইড্রেট। বায়বীয় পদার্থ কিনা, গ্যাসীয় কিনা? হ্যাঁ, তাই পাইলাম। আবার দেখো ওই যে তরলে পরিণত হয়, কিসে পরিণত হয়? তরল। তাহলে তরলে পাইলাম, মোমটা গলে তরলে পরিণত হয়, তরলে পাইলাম। আবার কি হয়, এই তরলটাই নিচে পড়ে আবার জমা হয় কঠিন হিসেবে, কঠিন একটা মমে তৈরি। তাহলে কঠিন হলো কিনা? তাহলে মমের গলনে আমরা 3 অবস্থায় দেখতে পারি, কঠিন, তরল, বায়ু। স্যার মোমের গলনাঙ্ক কত আর স্ফুটনাঙ্ক? না এইভাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তো ভাবে এটা মনে হয় একটা তো এক্সাক্টলি মনে ছিল স্যার, মনে পড়ছিলাম মনে নাই। এখানে না ওইভাবে নাই, এটা মোমের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এখানে তোমাদের বইয়ে নাই। আমি আমার এটা জানা নাই, ঠিক আমি একটু পরে বলছি তোমাদের দেখে, ঠিক আছে? লাগবে না এটা, তারপরে লিখে নিও, আমি বলবো একটু পরে। তাহলে দেখো এটা বুঝতে পারছো? তা কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় 3 অবস্থায় দেখতে পারি আমরা এখানে। এখানে তোমাদের এমসিকিউ কি আসতে পারে যে মোমের গলনে আমরা কি কি পাই বা মোমের প্রজ্বলনে আমরা কি কি পাই? মনে রাখতে হবে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো, তাপ। এগুলো মনে রাখতে হবে, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো, তাপ। মনে থাকবে? হ্যাঁ স্যার। ওকে, এই কটা জিনিস তোমাদের এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। ওকে, মানে এটা স্যার মোমের প্রজ্বলনে বা গলনের পরে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা এইটা প্রশ্নটা হবে মানে স্যার মানে মোমের গলনের পর কি হয় না, মোমের প্রজ্বলনের মাধ্যমে আমরা কি কি পেয়ে থাকি, ঠিক আছে, বা কি কি পাই? নিচের কোনটি মোমের প্রজ্বলনের মাধ্যমে পাওয়া যায় না? তখন অপশন থাকবে 3টা থাকবে, ঠিক দেওয়া থাকবে, অন্য একটা আলাদা অপশন দেওয়া থাকবে, ওটা আনসার রাইট হবে, ঠিক আছে? ওকে, যত দেখাচ্ছ তুমি দেখো। তাহলে এখন আমাদের পরবর্তী টপিক হলো গলন ও স্ফুটন। গলন ও মেল্টিং অ্যান্ড বয়েলিং। শব্দটা বুঝতে হবে ভালো করে। গলন কাকে বলা হয়, স্ফুটন কাকে বলা হয়? গলন মানে কি বলতো? গলে যাওয়া। গলন মানে গলে যাওয়া। আর স্ফুটন মানে ফুটে যাওয়া। স্ফুটন মানে কি? ফুটে যাওয়া। সহজ কথায় বললাম। মানে কি, কোনো একটা কঠিন জিনিস ছিল, তুমি তাপ প্রয়োগ করে কি করলে সেটাকে গলায় ফেললা। আমরা অনেক কিছু না গলানো, যে আমরা অনেক কিছু কঠিন জিনিস তাপ প্রয়োগ করলে গলাই কিনা, সোনাকে তাপ প্রয়োগ করে ওটাও আছে, ওই সব কিছুই ঘটবে আমাদের বাসায়। বরফকে তাপ প্রয়োগ করলে বরফকে যদি তুমি চুলাতে দাও সেটা কি হবে? ধীরে ধীরে গলবে। আর সহজ কথাই বলি, তেল কখনো গলাইছিল? মাছের তেল রান্না করতে দেখছো? মাছের তেল মনে করো চুলাতে দিল, কড়াইয়ে দিল, তার গলে গেল এরকম। হ্যাঁ, গলে গুটি গুটির মতো হয় না? না, গুটি গুটি না, গলে যাবে আর কি, তেল বের হয়ে যাবে। যাই হোক, বাসায় দেখিও যখন মাছ নিয়ে আসবে না, মাছটা নিয়ে চুলার মধ্যে দিবা, কড়াইতে দিবা, মানে মাছটা নিয়ে পুরো মাছ না, ওই যে মাছের তেলটা দেখবো ওখান থেকে কি বের হয়ে যাবে, ওটা কঠিনের মতো থাকে না মাছের তেলটা, কিন্তু দেখবো তরলের মতো, তরল তেলের মতো হয়ে গেছে, ঠিক আছে? তারপরে তো এরকম বিষয়টা যে গলে যাওয়া, আমরা অনেক কিছু দেখবো যে এরকম ভাবে কি হয়, তাপ প্রয়োগের কারণে কি হবে, গলে যায়। তো এই যে স্ফুটন, এই গলে যাওয়াটা কি বলা হয়? গলন। আবার স্ফুটনের ফুটানো। দেখো আমরা যদি পানিকে তাপ দিই, শীতের মধ্যে মনে করো গোসল করার সময় আমাদের পানি ফুটাইতে হয়, মানে তাপ দিতে হয়, পানি গরম করতে হয়। দেখবো পানিকে যদি আমরা তাপ প্রয়োগ করি, এক পর্যায়ে কি ফুটতে থাকে না? ফুটতে থাকে, তাই না? আমাদের মানুষ কি বলে যে বলে করছে পানি, এরকম বলে কি তোমাদের এখানে? আমাদের এলাকা বলে। যাই হোক, কি বলে যখন পানি ফুটে? পানি গরম হয়েছে। যাই হোক, আমাদের এলাকায় বলে পানি বলে উঠছে, ঠিক আছে? যাই হোক, তাহলে এই যে পানি ফোটাকে কি বলবে? স্ফুটন। আর শুধু পানি না, যে কোনো পদার্থের ক্ষেত্রে যখন এটা ফুটতে শুরু করবে তখন তাকে কি বলা হবে? স্ফুটন। অর্থাৎ মানে এই ফোটাকে বলা হয় স্ফুটন। আর এই গলাকে বলা হয় কি বলতো? গলন। বুঝতে পারছো এটুকু? ওকে, এখন তোমাদের একটা উদাহরণ যদি দেই, মনে করো আমি একটা বরফ খণ্ড নিয়েছি। কিনছি বলো তো? বরফ খণ্ড নিয়েছি। আচ্ছা, বরফ খণ্ডকে যদি তুমি তাপ দাও, বরফ নিয়ে তাপ দাও, এটা কি বরফই থাকবে? না স্যার, তরলে পরিণত হবে। তরলে পানিতে পরিণত হবে না? ওকে, তার মানে এই বরফে যদি আমরা কি দেই, তাপ দিলাম, মানে এদিকে তাপ দিলাম, বরফে আমরা তাপ দিলাম, এটা কি হবে? ধীরে ধীরে গলে যাবে, তাই না? হ্যাঁ স্যার। গলে গিয়ে কি তৈরি হবে? পানিতে পরিণত। গলে গিয়ে হয়ে গেল এখানে পানি। হ্যাঁ, এখানে ছিল হলো বরফ, হয়ে গেল পানি। কেন হলো?
তাপ দেওয়ার কারণে। হ্যাঁ, গলন। তাহলে এই যে তাপ দেওয়ার কারণে বরফ থেকে পানি হলো, এটাই হলো কি বলতো, গলন। গলন প্রক্রিয়া। বুঝতে পারছো? তাপ প্রয়োগ করার মাধ্যমে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? গলন বলা হয়। এটা কি বোঝা সংজ্ঞা গেছে? কি স্যার বই আছে না লিখি? অবশ্যই আছে, দেখো আমরা দেখবো একটা। তারপরে দেখো এই পানিকে যদি আরো তাপ দেয়, আরো তাপ দেয়, এক পর্যায়ে যদি পানিকে যদি মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যায়, তখন পানি থেকে কী তৈরি হবে? এখান থেকে বাষ্প হতে শুরু করবে। কী তৈরি হবে? বাষ্প। অর্থাৎ ফুটতে শুরু করবে এবং বাষ্প হবে। তখন তাকে বলা হয়, এই যে ফোটাকে বা ফুটে বাষ্প পরিণত হওয়াকে কি বলা হয়? ওই যে স্ফুটনাঙ্ক। স্ফুটন। হ্যাঁ, স্ফুটন। কি বলা হবে? তাহলে পানির স্ফুটন কি 100 ডিগ্রি সেলসিয়াস? না, স্ফুটনাঙ্ক। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন। বুঝতে পারছো? অর্থাৎ বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? স্ফুটন। বা ফোটাকে বলা হয় স্ফুটন। স্ফুটনাঙ্ক ফির কোনটা? ওটা বলতেছি। মানে এই প্রক্রিয়াটার নাম হলো, একটা হলো গলন, একটা কি বলতো? স্ফুটন। গলাটাকে বলা হয় স্ফুটন, আর এখানে বাষ্পে পরিণত হওয়া কি বলা হয়? স্ফুটন। বুঝতে পারছো? এখন কথা হলো, এই যে গলাটা কত ডিগ্রি তাপমাত্রায় ঘটলো? যেমন পানিকে যদি আমরা তাপ প্রয়োগ করি, মানে বরফকে যদি তাপ দিয়ে থাকি, যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসবে তখন এটা কি করবে? গলতে শুরু করে। তাহলে বরফ কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলতে শুরু করে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এজন্য বরফের গলনাঙ্ক কত? 0। তাহলে যত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হতে শুরু করে তাকে বলা হয় তার গলনাঙ্ক। অর্থাৎ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে বলা হয় গলনাঙ্ক। তার গলনাঙ্ক কি? তাপমাত্রা। গলনাঙ্ক কি? গলন একটা প্রক্রিয়া। গলন আর স্ফুটন একটা প্রক্রিয়া। আর গলন হলো তাপমাত্রা, স্ফুটনাঙ্ক হলো তাপমাত্রা। তাহলে গলন ও স্ফুটনাঙ্ক হলো তাপমাত্রা। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলতে শুরু করে, একে বলা হয় গলনাঙ্ক। বোঝা গেছে? আবার দেখো, পানিটা যদি মনে করো আরো তাপ দিয়ে থাকে, একসময় কি হবে? 100 ডিগ্রি হবে না? তাহলে এই 100 ডিগ্রি কি বলা হবে? এই তাপমাত্রায় স্ফুটন হয়, তাকে বলবো আমরা স্ফুটনাঙ্ক। শব্দগুলো বুঝতে পারছো? তাহলে যত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলন শুরু হয় তাকে বলা হয় গলনাঙ্ক, যত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্ফুটন শুরু হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এখন আমরা বইয়ের দিকে যাই। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়া কি বলা হবে? গলন বলে। সহজ না কঠিন? তাহলে তাপ প্রয়োগ করে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করা হয় কি বলা হয়? গলন। এবং এটা যে তাপমাত্রায় ঘটে তাকে বলা হয় তার গলনাঙ্ক। ওকে, পরে দেখো, বায়ুমণ্ডলীয় চাপে বা এটিএম চাপে, বায়ুমণ্ডলীয় চাপ মানে এটা এটিএম। বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায়, অর্থাৎ এটিএম চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রায় ওই উক্ত পদার্থের গলনাঙ্ক বলে। ওটাই, অর্থাৎ যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে তার গলনাঙ্ক বলে। তাহলে আমরা বললাম, হ্যাঁ, এটিএম চাপে বা বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে তার গলনাঙ্ক বলে। সহজ না, কঠিন হতো, একটু দুইবার পড়া হয়ে যাবে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপে বা এটিএম চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। সহজ, তাকে ওই পদার্থের গলনাঙ্ক বললেই হবে, উক্ত বলতে হবে না। ঠিক আছে? যত সহজ করা যায়। সহজ না কঠিন? বিষয়টা বুঝতে পারছো নাকি? একটু বুঝে ফিল করে পড়বা, বুঝতে গেছে। দেখো, প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটা নির্দিষ্ট কি থাকে? এক এক পদার্থের গলনাঙ্ক একই রকম, মিলবে না। ঠিক আছে? বিশুদ্ধ কঠিন মানে পরিষ্কার নাকি না? ভেজাল যদি হয়, মনে করো বরফের মধ্যে অনেক কিছু মিশানো আছে, তাহলে তার কিন্তু গলনাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। নর্মালি বিশুদ্ধ পানির গলনাঙ্ক কত? 0 ডিগ্রি। তবে এখানে যদি ভেজাল মিশ্রিত হয় এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? সকল বিশুদ্ধ পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে, তবে ভেজাল মিশালে কম বেশি হয়ে যায়। ঠিক আছে? ওকে, যেমন দেখো, বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি। মনে রাখতে হবে, বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি। ওকে, আচ্ছা, বিশুদ্ধ মানে পরিষ্কার না, মানে ওর মধ্যে অন্য কিছু নাই। হ্যাঁ, মানে ওই শুধু পানি। হ্যাঁ, দেখো, তাপ প্রয়োগ করে শুদ্ধ মানে তো পরিষ্কার না। হ্যাঁ, শুদ্ধ মানে পরিষ্কার। এটা নিয়ে এর আগেও বলছিলাম যে শুদ্ধ এবং বিশুদ্ধ একই জিনিস। দেখো, তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? স্ফুটন। অর্থাৎ তরলকে গ্যাসে পরিণত করা বা রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়।
আগের মতো আবার দেখো অন বায়ুমণ্ডলের চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাকে সেই তাপমাত্রাকে উক্ত পদার্থের বা সেই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাহলে একটার সঙ্গে বুঝতে হলে আরেকটা হয়ে গেল। হ্যাঁ ওটা হলো কঠিন থেকে তরল, এটা হলো তরল থেকে কি বলতো বাষ্পে বা গ্যাসীয়, না হবে আসলে। দেখো না? ওকে, দেখো প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। দেখো এখানে যেমন অন বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক কত 100, একটু আগে পড়িয়েছিলাম। স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটির নাম কি বলতো? ঘনীভবন। এটা মনে রাখতে হবে। মানে স্ফুটনের বিপরীত মানে স্ফুটন। হ্যাঁ, স্ফুটন মানে কি বলতো? মানে খুব বাষ্পে পরিণত হওয়া। তাপ দেওয়া। না, স্ফুটন মানে তো তাপ দেওয়া না, মানে বাষ্পে পরিণত হওয়া, তরল থেকে বাষ্পে পরিণত হয়। এখন কথা হলো যে তুমি কোনোভাবে কি করতেছো, বাষ্পকে তরলে পরিণত করতেছো, উল্টা কাজ। ও, এটা কি বলা ঘনীভবন হবে, কি বলা হবে? ঘনীভবন। ঘনীভবন, বুঝতে পারছো? মানে ঘন করতেছো তুমি, তাই না? তাহলে এই যে স্ফুটনের বিপরীত প্রক্রিয়াকে কি বলা হয়? ঘনীভবন বলা হয়। তাহলে স্ফুটনের জন্য তাপ দিতে হয়, ঘনীভবনের জন্য কি করতে হবে? তাপ সরিয়ে নিতে হবে। তাহলে উল্টা কাজ করতে হবে না? স্ফুটন হবে কখন? যখন আমরা বাড়িতে তাপ দিব, বাষ্প নিতে হবে। তাপ দিতে হয়। তাহলে ঘনীভবন করার জন্য কি করতে হবে? তাহলে তাপ সরাই নিতে হবে। দিতে ঠান্ডা হবে, কিসে হবে? বাষ্পে মানে কিসে পরিণত হবে? তোমার তরলে পরিণত হবে। বিষয়টা আমি তোমাকে বলি। একবার বলেন তো, স্ফুটন অঙ্কটা মানে স্ফুটনটা একবার বলেন তো। স্ফুটন মানে আবার থেকে বলি, গলন মানে কি? গলে যাওয়া। হ্যাঁ, গলে যাওয়া। কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলা হয়। গলন বলে। আর স্ফুটন মানে কি? বাষ্পে পরিণত হওয়া। হ্যাঁ, ঠিক আছে? তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়, বুঝতে পারছো? আর যে তাপমাত্রা হবে তাকে বলা হবে স্ফুটনাঙ্ক। আর এখানে যে তাপমাত্রা হবে গলন, তাকে বলা হবে গলনাঙ্ক। ক্লিয়ার? আর ঘনীভবন মানে কি? ঘন করা। বাষ্প থেকে তরলে পরিণত হয়। এটা উল্টা জিনিস। মনে করো আমি কি করতেছি, এখানে আছে বাষ্প, মনে করো যে গ্যাস আছে, একটা গ্যাসের মনে করো বোতল আছে, কিছু একটা আছে, ওটা তুমি মনে করো, আমি নর্মাল আমি ধরি যেটা আমাদের দেখা যায় আর কি, মনে করো পানি, হ্যাঁ, বা কোক, কোনো কিছু একটা, বা দুধ, এইগুলো তো তরল অবস্থায় থাকে নাকি? এইগুলা থেকে তুমি যদি তাপ শুষে নাও, মানে ফ্রিজে রাখলাম, ফ্রিজে রাখলে কি হয়? তাপ শুষে নেয়। হ্যাঁ, ফ্রিজে রাখলে কি হয়? ঠান্ডা হয় না? কেন? সেখান থেকে তাপগুলা টেনে নেয়। হ্যাঁ, তাহলে তরল ছিল কি হয়ে গেল? ঠান্ডা। কঠিন। ডিপ ফ্রিজে রাখো, ও ডিপে কি হবে? কঠিন। তার মানে কি হলো? এটা ঘনীভূত হয়েছে। আরো কি হয়েছে? ঘনীভূত হয়েছে। কিভাবে হলো? তাপ ছেড়ে দিয়ে, তাপ শুষে নিয়ে ফ্রিজ কি করে বলো তো? তাপ শুষে নিয়ে বাইরে বের করে দেয়। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে তাপ বের করে নিলে কি হবে? বাষ্পে থেকে তরল থেকে কঠিন। ঠিক এমনটাই। এর জন্য বলছে স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটা হলো ঘনীভবন। তাই স্ফুটনের জন্য কি লাগে? তাপ লাগে। ফুটানোর জন্য তাপ দিতে হয়। আর ঘনীভবনের জন্য কি করতে হবে? তাপ সরিয়ে নিতে হয়, যে ফ্রিজ যে কাজটা করে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা আজকে কি পড়লাম? নিঃসরণ পড়ছি, ওটা আশা করি সব বুঝতে পারছো। নিঃসরণ কাকে বলা হয়? এটা গ্যাসীয়, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটে। উচ্চ চাপের স্থান থেকে কম চাপের দিকে, নিম্ন চাপের দিকে সৌর ছিদ্র পথে সহজে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। পড়লাম, এটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটে। ওকে, এবং তারপরে দেখলাম আমরা কি? মোমবাতির প্রজ্বলন। এখানে 3 অবস্থায় দেখা যায়: কঠিন, তরল, বায়বীয়। এবং তাছাড়া এখানে আমরা কি পাই? আলো পাই, তাপ পাই, কার্বন ডাইঅক্সাইড পাই, এগুলো পাই আমরা। শুধু কি মোমের সাইডের উদাহরণ? এটা তো গলন, মোমের প্রজ্বলন দেখেছি আমরা। মোমেরই হ্যাঁ, প্রজ্বলন। অন্য কি কোনো একটা আছে যে 3 অবস্থায় পাওয়া যায়? হতে পারে, বুঝছো? বিভিন্ন কিছু থাকতে পারে। যেমন তুমি যদি মনে করো যে আমি ওই যে প্লাস্টিক পোড়াও, হবে? প্লাস্টিক পোড়ে দেখছো, পলিথিন না, পলিথিন পোড়াই দিতে পারো। দেখো ওখানে পলিথিন, এটাও 3 অবস্থায় হবে, প্লাস্টিক, পলিথিন। দেখবা পলিথিন পড়লে কি হবে? তরল হয় না? গলে পড়ে। হ্যাঁ, তারপরে কি কঠিন হয়ে যায়, তারপর ওইটা শক্ত হয়ে যায়। হ্যাঁ, আবার দেখো যখন পুরাস, যখন সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। কেন বললাম কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড? এগুলো বলবো পরে। ধোঁয়া হলে বুঝবা কার্বন মনোক্সাইড, আর সম্পূর্ণ দহন হলে যদি ধোঁয়া না হয়, মনে করবা সেখানে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা শুধু মনে রাখো, আমি তোমাদের পরে বলবো। ঠিক আছে? তাহলে মোমবাতিতে তো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড হয় না। হ্যাঁ, কারণ মোমবাতিতে ধোঁয়া দেখা যায় না। ঠিক আছে? আর যেখানে ধোঁয়া দেখা যায়, কলকারখানায় কালো ধোঁয়া, কার্বন মনোক্সাইড থাকে, বুঝছো কিনা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো আমরা পড়লাম। তারপরে এখানে দেখলাম আমরা গলন, স্ফুটন। গলন কাকে বলে? মানে গলে যাওয়া, কঠিন থেকে তরলে পরিণত হওয়া। এবং যে তাপমাত্রা হয় সেটাকে বলা হয় গলনাঙ্ক। এবং তরল থেকে বাষ্পে পরিণত হয়, এটাকে বলা হয় স্ফুটন। যে তাপমাত্রায় ঘটে সেটা হলো স্ফুটনাঙ্ক। বোঝা গেছে? ক্লিয়ার? বাষ্প থেকে তরল। পানির গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক, এগুলো মুস্ত রাখবা। ঠিক আছে?